নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরছি আর কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন আর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। গতকালে যে ঘটনা ঘটেছে মধ্যম গ্রামে, সেই ঘটনা বুঝিয়ে দিচ্ছে তৃণমূল কতটা ক্ষমতালোভী হতে পারে, তৃণমূল কতটা বেপরোয়া হতে পারে, সেটার প্রমাণ এই ভিডিওতে আমরা আপনাদেরকে দিতে চলেছি। তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। 1 নম্বর, রাজ্যে পালাবদল হয়েছে, গেরুয়া জ্বরে ঘাসফুল উড়ে গিয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন, মন্ত্রিসভায় জায়গা পাবেন কারা, তা নিয়ে তুঙ্গে চর্চা। শনিবার শপথ গ্রহণের তোড়জোড় চলছে জোর কদমে। তার মাঝেই নৃশংসভাবে হত্যা করা হয়েছে শুভেন্দু অধিকারীর পিএ বা আপ্তসহায়ককে। চন্দ্রনাথ রথ ভারতীয় বায়ুসেনায় কাজ করতেন। বছর 6 আগে তিনি শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক নিযুক্ত হয়েছিলেন, কিন্তু তার বহুদিন আগে থেকেই তার ঘনিষ্ঠ ছিলেন, শুভেন্দুর ছায়াসঙ্গী ছিলেন। গুলি করে খুন করা হয়েছে চন্দ্রনাথ বাবুকে। মধ্যম গ্রামে রীতিমতো সিনেমার ধাঁচে গাড়ি থামিয়ে গুলি করে হত্যা করা হয় চন্দ্রনাথ বাবুকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন ততক্ষণে প্রাণ হারিয়েছেন তিনি। ঘটনার কথা জানতে পেরেই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অর্জুন সিং, কৌস্তব বাগচি সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব পৌঁছে গিয়েছিলেন। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, এটাই প্রত্যাশিত ছিল। তৃণমূল অন্য কিছু করতে না পেরে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের ওপর গুলি চালালো। আমাদের সভ্যতা সংস্কৃতি সব গ্রাস করে ফেলেছে। আমরা এখন আর রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতিতে নেই, ডিজেতে চলে গিয়েছি। শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে খুন করে একটা বার্তা দেয়া হলো। খুনের কারণ নিয়ে শুরু হয়েছে ভয়ঙ্কর জলঘোলা। বিজেপির সদ্য বিজয়ী বিধায়ক কৌস্তব বাগচি অভিযোগ করেছেন যে মোটরসাইকেলে করে বেশ কিছুক্ষণ ধরে গাড়ি ফলো করা হয়েছে, তারপর এইভাবে গুলি করে হত্যা। এটা পূর্ব পরিকল্পিত। এর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরিভাবে জড়িত। যতক্ষণ না দোষীদের ধরা হচ্ছে, যতক্ষণ না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরা হচ্ছে, আমরা মৃতদেহ দাহ করতে দেব না। এমনকি অর্জুন সিংও বলেছেন, এটা সাধারণ গুন্ডা বা এমনি নর্মাল দুষ্কৃতীদের কাজ নয়, এটা প্রফেশনাল গুন্ডাদের বা দুষ্কৃতীদের কাজ, যারা প্রফেশনাল শুটার। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেনা জানা অনেকেই রয়েছে। বাংলার পরিস্থিতি অগ্নিগর্ভ করার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই জন্যই খুব পরিকল্পনা করে সূক্ষ্ম চাল দিয়েছেন তিনি। অন্যদিকে ডিজি বলেছেন, ব্যবহৃত গাড়ির নম্বর প্লেট ভুয়ো। যে নম্বর প্লেটটি ব্যবহার করা হয়েছে সেটি শিলিগুড়ি থেকে আরটিও থেকে রেজিস্ট্রেশন হওয়া অন্য একটি গাড়ির নম্বর। শিলিগুড়ির গাড়ির মালিকের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে তার গাড়ি শিলিগুড়িতেই আছে। পুলিশ সূত্রের খবর, ঘটনায় একটি 4 চাকা, 2টো বাইক ব্যবহার করে আততায়ীরা। ব্যবহৃত 4 চাকা গাড়ির নম্বর প্লেটের সঙ্গে গাড়ির চ্যাসিজ নম্বরও বদলে দেওয়া হয়েছে। চ্যাসিজ নম্বর বিকৃত করা অত্যন্ত কঠিন, কিন্তু তাও করে দিয়েছে তারা। ইঞ্জিন ও গাড়ির ভেতরে থাকা 2টো জায়গায় লেখা থাকে চ্যাসিজ নাম্বার, সেটা ঘষে তুলে দিয়েছে তারা। আরও জানা গিয়েছে, দোলতলা সাহারা ব্রিজের কাছে বিকেল 3:57 নাগাদ দেখা গিয়েছে 4 চাকা গাড়িটি। যে 2টো বাইক ব্যবহার করা হয়েছে নম্বর প্লেটগুলো ভুয়ো বলে মনে করা হয়েছে। পুলিশের দাবি, পরিকল্পনা করেই গাড়ি ও বাইকের ভুয়ো নম্বর ব্যবহার করা হয়েছে। এমনকি যে 4 চাকা গাড়ি ব্যবহার করা হয়েছে তার আসল নম্বর ও মালিকের পরিচয় যাতে না জানা যায়, তার জন্য চ্যাসিজ নম্বর ঘষে দেওয়া হয়েছে। অন্যদিকে আরও একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরছি, এর জন্য লেদারুদাকে ধন্যবাদ। গতকালের এই ঘটনার নেপথ্যে তৃণমূল ও আইপ্যাক রয়েছে তার একটা প্রমাণ। এই ঘটনা ঘটার পর থেকেই তৃণমূলের আইটি সেল ও আইপ্যাক কর্মীরা ফেক আইডি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় একই জিনিস বারংবার পোস্ট করতে থাকছে। মানুষকে বোঝানোর চেষ্টা করছে এটা বিজেপির আদি নব্যদ্বন্দ্ব, নিজেরাই খুনোখুনি করেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গতকাল
শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের খুনের ঘটনার পর থেকে একটা জিনিস ক্লিয়ার, এটা বিজেপির নতুন ও পুরনোদের মধ্যে বিভাজন সৃষ্টির একটা গুরুতর ট্র্যাপ। কাল থেকেই অনেকেই বিভিন্ন নিউজ পোর্টালের কমেন্ট সেকশনে শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে কথা বলছে। আপনি হয়তো বলতেই পারেন যে ফেসবুকের কমেন্টে কি আসে যায়, কিন্তু আপনি হয়তো জানেন না ফেসবুকের কমেন্টটা এখানেই সীমাবদ্ধ থাকে না। এই আলোচনা পৌঁছে যায় চায়ের দোকানে, পাড়ার মোড়ে, রকের আড্ডায়, বাসে, ট্রেনে, অফিসের আলোচনায়। যাদের মেন্টালিটি সমস্তটা বুঝে আইনি পদক্ষেপ নেওয়ার পক্ষে, তারা শ্রমিক ভট্টাচার্যের পক্ষে কথা বলবে। যারা তৎক্ষণাৎ প্রতিশোধের পক্ষে, তারা শ্রমিক ভট্টাচার্যের বিপক্ষে কথা বলবে। আর এই খেলায় তৃণমূল তথা আইপ্যাক তাদের ফেক আইডিগুলোকে নামিয়ে দিয়েছে। ফলে বোঝাই যাচ্ছে যে এর পেছনে একটা বিগার কনস্পিরেসি রয়েছে। এই মুহূর্তে শুভবুদ্ধি সম্পন্ন সকল মানুষের উচিত সতর্ক থাকা, উত্তেজিত না হওয়া, তৃণমূলের ফাঁদে পা না দেওয়া, এবং যারা অধৈর্য হয়ে পড়ছেন, উত্তেজিত হয়ে পড়ছেন, তাদের সাথে কথা বলে নিজেদেরকে শান্ত করা দয়া করে। চলে আসছি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে। নির্বাচনে বিপর্যয়ের পর তৃণমূলের জন্য সম্ভবত আরও কঠিন সময় অপেক্ষা করে আছে। ইতিমধ্যেই রাজ্যে পালা বদলের পর বিজেপির দাপটের সামনে দলের সংগঠনকে ধরে রাখায় তৃণমূল নেতৃত্বের সামনে বড় চ্যালেঞ্জ। তবে তার থেকেও বড় চ্যালেঞ্জ সম্ভবত হতে চলেছে কেন্দ্রীয় এজেন্সির তদন্তের মোকাবিলা করা। এটা আমরা বলছি না, বলছে নিউজ 18, TV9-এর মতো সর্বভারতীয় সংবাদ মাধ্যম। তারা ঠিক কী জানাচ্ছে? তারা জানাচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সহ দলের একাধিক নেতা এবং প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন মামলার তদন্ত করছে ইডি। এই মামলাগুলির মধ্যে সবথেকে চর্চিত কয়লা পাচার মামলা, যে মামলায় অভিযুক্ত খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিধানসভা নির্বাচনের ঠিক মুখে এই কয়লা দুর্নীতি মামলার তদন্তে আবার নতুন করে তৎপর হয়েছে ইডি। এই তদন্তের সূত্রেই আইপ্যাক দপ্তরে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি আধিকারিকদের অনুমান, কয়লা দুর্নীতি কাণ্ডে প্রায় 1300 কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে। এই মামলার তদন্তে গত 5 বছর ধরে ব্যাংকক এবং লন্ডনের 2টি ব্যাংক অ্যাকাউন্টের ওপরে নজর রেখেছেন ইডি আধিকারিকেরা। 2022 সালের জুন মাসে এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি ও সিবিআই। ওই বছরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কয়লা দুর্নীতি মামলা নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। এর পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলাতেও অভিষেকের নাম জড়িয়েছে। 2023 সালে এই মামলাতেও রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করেছিল ইডি। সূত্রের খবর, খুব শীঘ্রই অভিষেক এবং রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে চলেছে ইডি। এটা কিন্তু আমরা বলছি না, বলছে TV9 এবং নিউজ 18 বাংলা। অন্যদিকে ইডি সূত্রের খবর, তৃণমূলের রাজ্যসভার সাংসদ এবং অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার রাজীব কুমার, কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার মনোজ ভার্মা এবং আরও এক পুলিশ কর্তাকে খুব শীঘ্রই তলব করতে চলেছে ইডি। তলব করার পরেও হাজিরা না দেওয়ায় ইতিমধ্যেই তৃণমূল ঘনিষ্ঠ আরও এক পুলিশ অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের নামে লুকআউট নোটিশ জারি করে দিয়েছে ইডি। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈন ইডির নজরে রয়েছেন। ইতিমধ্যে তাকেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তদন্তকারীদের অনুমান, প্রতীক জৈনকে জিজ্ঞাসাবাদ করে তৃণমূলের শীর্ষস্তরের নেতৃত্বের সঙ্গে এই দুর্নীতিগুলির যোগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। কয়েকদিন আগেই ফের একবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়েছিল ইডি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই রাজ্যের 2 প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ ও সুজিত বসুকে তলব করেছে ইডি। আর এক প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারও জমি দুর্নীতি মামলায় ইডির নজরে রয়েছেন। সব মিলিয়ে তৃণমূলের জন্য আগামী দিনে কঠিন সময় অপেক্ষা করে আছে বলেই ওয়াকিবহল মহলের মত। পিএমএলএ আইনে প্রাথমিক কোনো আর্থিক দুর্নীতির মামলার ভিত্তিতেই বড় আর্থিক দুর্নীতির মামলা রুজু করা যায়। সিবিআই ও ইডি আধিকারিকদের ধারণা, রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর এবার মামলা রুজু করার ক্ষেত্রে স্থানীয় থানা স্তরে আর তাদের বাধার সম্মুখীন হতে হবে না।
তদন্তে রাজ্য সরকারের সহযোগিতাও মিলবে। ফলে অভিযুক্তদের বিরুদ্ধে পিএমএলএ আইনে দ্রুত মামলা রুজু করে তদন্তের কাজ আরও সহজ এবং দ্রুত হবে।